সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থ বিজ্ঞানের এসএসসি পদার্থ বিজ্ঞান আলোর প্রতিফলন অধ্যায়ে 2024 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে চলো প্রশ্নটা সমাধান করা যাক। প্রশ্নে কি বলা আছে? একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা একটা দণ্ড রাখা আছে। গতে বলছে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, এবং ঘতে বলা আছে দণ্ডটি এফ বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে, রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর। তাহলে দেখো, এই অঙ্কের শুরুতে একটু বেসিকটা ক্লিয়ার করে নিয়ে যাওয়া। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ কাকে বলি? আমরা যদি একটা দর্পণ চিন্তা করি, এটা যদি একটা উত্তল দর্পণ হয়, যে তোমার অবতল দর্পণের কথা বলা আছে, তাহলে এটা অবতল দর্পণ। উত্তল অংশে যদি পাড়া লাগানো থাকে তাহলে সেই দর্পণটা হয়ে যায় অবতল দর্পণ। এবং অবতল দর্পণের ঠিক মাঝের যে বিন্দুটা থাকে একে বলা হয় দর্পণের মেরু। এবং এই দর্পণটা একটা গোলকের অংশ ছিল, ঠিক সেই গোলকের একটা কেন্দ্র ছিল। এই কেন্দ্রকে বলি আমরা বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে যে রেখাটা অঙ্কন করা হয় এই রেখাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ। কিন্তু অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কতটুকু? এইটাকে বলি আমরা, এইটাকে যদি সি দিয়ে প্রকাশ করি, এই সিটা হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, এইটা হলো আমাদের বক্রতার কেন্দ্র। এবং এই বিন্দুটা যেটা হচ্ছে দর্পণের মধ্যবিন্দু, এই দর্পণের মধ্যবিন্দুটাকে বলি আমরা হচ্ছে মেরু। ওকে, মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে ব্যাসার্ধটা দেওয়া আছে এই ব্যাসার্ধকে বলা হয় আসলে বক্রতার ব্যাসার্ধ। তাহলে দর্পণ থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এবং মেরু আর বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস। এবং প্রধান ফোকাসকে আমরা এফ দিয়ে প্রকাশ করে থাকি। আবারও বলছি, মেরু, দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। এবং দর্পণ থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলি আমরা বক্রতার ব্যাসার্ধ। তাহলে আবার অঙ্কে কি বলা আছে? অঙ্কে কিন্তু বলা আছে যে বক্রতার ব্যাসার্ধই আমার দেয়া আছে। তাহলে বক্রতার ব্যাসার্ধ বলতে আর এর মানটা আমার দেয়া আছে। আরটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়, এফ যদি প্রধান ফোকাস হয়, তাহলে এফ থেকে এটাকে যদি ও দ্বারা চিহ্নিত করি, তাহলে ও এবং এফ এইটাকে বলা হয় হচ্ছে ফোকাস দূরত্ব। এইটুকু দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দিয়ে। বক্রতার কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এবং আরটা হলো বক্রতার ব্যাসার্ধ। এবং বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাস থেকে দর্পণ পর্যন্ত দূরত্বকে বলি আমরা ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এবার শিক্ষার্থীরা একটু চিন্তা করো তো, এইটা যদি এখান থেকে এইটুকু যদি আর দূরত্ব হয়, আর এটা যদি এফ দূরত্ব হয়, তাহলে এফ সমান সমান কি লেখা যায় বলতো? আর এর অর্ধেক। কারণ টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমার মধ্যবিন্দু, তাহলে এটা অর্ধেক দূরত্ব। অর্ধেক দূরত্ব হচ্ছে আমার এফ। তাহলে আমরা লিখতে পারি যে এফ সমান সমান আসলে আর বাই টু। আর বাই টু, তাহলে এফ এর মান এফ ইকুয়াল টু আর বাই টু। এফ হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এবার তাহলে অঙ্কের শুরুতে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা কি? আমরা জানি গড় ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা জানি যে 1 বাই ইউ প্লাস 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ। এখানে ইউটা হলো বস্তুর দূরত্ব। বস্তু বলতে আমার ঠিক দর্পণ থেকে বস্তুটা কতটুকু দূরত্ব রাখা আছে। আমি এটাকে যদি একটা লক্ষ্য বস্তু চিন্তা করি, যে এ এবং বি,
এ বি আমার একটা লক্ষ্য বস্তু, তাহলে দর্পণ থেকে এ পর্যন্ত দূরত্বটা, এই এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার বস্তুর দূরত্ব। ওকে, এখন দেখা গেল যে আমি এই বস্তুটা স্থাপন করার ফলে এখানে একটা নিঃসন্দেহে একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। আমি ধরলাম যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে কোন বিন্দুতে, ঠিক এই বিন্দুতে আমার প্রতিবিম্ব এতটুকু দূরত্বে এই জায়গায় আমার একটা প্রতিবিম্ব তৈরি হলো। আমি ধরে নিলাম যে এই জায়গাতে আমার একটা এই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের যে দূরত্বটা এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে ইউ হলো বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব, ভিটা কি, ভি হলো আমার প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব, এবং এফটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। ইউ হলো বস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব এবং এফ হলো ফোকাস দূরত্ব। ওকে, তাহলে এবার অঙ্কের ভিতরে কি কি দেওয়া আছে এবার একটু দেখা যাক। অঙ্কের ভিতরে কি কি ডাটা দেওয়া আছে আমার দেওয়া আছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধের মান দেয়া আছে হচ্ছে, বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি, আর সমান দেয়া আছে আমার 20 সেন্টিমিটার। ওকে, তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কি হবে? তাহলে বলতে পারি যে অতএব ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব একটু আগে আমরা শিখেছি ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করা হয় এবং এফ ইকুয়াল টু আর বাই 2, আর এর মান 20 ভাগ 2 সমান সমান 10 সেন্টিমিটার। ওকে, তাহলে ফোকাস দূরত্ব পেয়ে গেছি এবং বলা আছে কি একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটা দণ্ড রাখা আছে, মানে লক্ষ্য বস্তু রাখা আছে। তাহলে লক্ষ্য বস্তুর দূরত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব বা বস্তুর দূরত্ব আমরা বলবো যে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ সমান সমান আমার দেয়া আছে 25 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে বিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ভির মান আমাকে বের করতে হবে। এবার ইউ এর মান জানি, এফ এর মান জানি, ভি কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে কি লেখা যায় দেখো তো, এই সমীকরণে কি লেখা যায়? 1 বাই ইউ, 1 বাই ভিটা আমি রেখে দিই যে আমার যেহেতু ভির মান বের করতে হবে, তাহলে আমি লিখতে পারি যে বা 1 বাই ভি। দেখো 1 বাই ইউ সমানের এই পাশে প্লাস অবস্থায় আছে, এই পাশে প্লাস অবস্থায় আছে, সো এই পাশে গিয়ে আমার বিয়োগ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো, মান বসে ফেলি। তাহলে 1 বাই ভি আমার 1 বাই এফ এর মান কত? এফ এর মান 10 মাইনাস 1 ডিভাইডেড ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আমার 25, বা 1 বাই ভি সমান সমান এখানে 25 আর 10 এর লসাগু হয় আমরা জানি 50। তাহলে 5 10 এ 50, 25 দ্বিগুণে 50 সমান সমান কি আসলো আমার 3/50। তাহলে অতএব 1 বাই ভি এর মান যদি কত আসে 3/50 হয়, তাহলে আমরা বলতে পারি যে ভি সমান সমান কত হবে 50/3। এই 50/3, এই 50 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফল কত আসে? 50 কে যদি 3 দ্বারা ভাগ করে ফেলি তাহলে 50/3 সমান সমান করলে 16.66 সেন্টিমিটার। ওকে, এবার তাহলে ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করা যাক। ঘ নাম্বার কি বলছে? দ্বন্দ্বটিকে যদি এফ বিন্দুতে রাখলে প্রতিবিম্বের বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে। এফ আসলে কি? এফ দ্বারা বোঝাই হচ্ছে আমরা প্রধান ফোকাস, অর্থাৎ একটা দর্পণ রাখা আছে, এই দর্পণে অবতল দর্পণের কিন্তু একটা মেরু আছে, এটা হচ্ছে আমার মেরু।
এইটা হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রকে আমরা সি দিয়ে প্রকাশ করি এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে যে বিন্দুটা, এই বিন্দুকে আমরা এফ দিয়ে প্রকাশ করে থাকি। এই এফটা হলো আসলে প্রধান ফোকাস। এখন আমাকে অঙ্কে কি বলা আছে, আমি লক্ষ্য বস্তুটাকে, যে দণ্ডটা 4 সেন্টিমিটার লম্বা দণ্ড আছে, এই দণ্ডটাকে যদি আমি প্রধান ফোকাসের মধ্যে স্থাপন করি তাহলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে এবার একটু আমরা খেয়াল করে দেখি তো, লক্ষ্য বস্তুকে যদি আমি এফ বিন্দুতে স্থাপন করে ধরলাম, আমার একটা লক্ষ্য বস্তু আছে, এই লক্ষ্য বস্তু হচ্ছে আমার পি কিউ, একটা লক্ষ্য বস্তু রাখলাম, পি কিউ একটা লক্ষ্য বস্তু। তাহলে বিম্ব গঠনের কিন্তু আমাদের 4টা শর্ত আছে, তার মধ্যে আমি 3টা শর্তের কথা এখানে বলবো, 3টা রুলস এর কথা বলবো। একটা হলো, যদি আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে সে প্রতিফলনের পরে কিন্তু প্রধান ফোকাস এফ দিয়ে যাবে, এই একটা শর্ত। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এই মাঝ বরাবর যে অক্ষটা দেখা যাচ্ছে, আমরা প্রধান অক্ষের সংজ্ঞা কিন্তু আমরা বলছিলাম যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাটা গমন করবে ওই রেখাটাই হচ্ছে আমার প্রধান অক্ষ। তাহলে আলোক রশ্মি যদি আমি প্রধান অক্ষের সমান্তরালে ফেলি, সে দর্পণে প্রতিফলনের পরে কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো, আমি আলোক রশ্মিকে এখন এখন আলোক রশ্মিকে ফেলবো আমি প্রধান ফোকাস দিয়ে। যদি প্রধান ফোকাস দিয়ে ফেলি তাহলে সে দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে 2 নম্বর রুলস কি বললাম, আলোক রশ্মিকে প্রধান অক্ষ বরাবর ফেললে প্রতিফলনের পর সে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। ওকে, 3 নম্বর সূত্রটা কি, 3 নম্বর সূত্র হলো, আলোক রশ্মিকে যদি আমি বক্রতার কেন্দ্র দিয়ে ফেলি, সি দিয়ে ফেলি, বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি ফেলা হয়, যদি আলোক রশ্মিকে বক্রতার কেন্দ্র দিয়ে ফেলা হয়, তাহলে প্রতিফলনের পর সে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। তাহলে এখানে যদি আমি সেই রুলসটা ফলো করি তাহলে কি দেখা যায়, আমরা বলছি যে যে কোনো বিম্ব তৈরি করতে গেলে 2টা আলোক রশ্মি বের হবে তার মাথা থেকে। বিম্ব গঠনের প্রধান শর্ত হলো, যখনই বিম্ব তৈরি করব তখন লক্ষ্য বস্তুর মাথা থেকে 2টা আলোক রশ্মি বের হবে। তাহলে প্রথমে দেখো যে একটা আলোক রশ্মি এটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে যাবে এবং প্রতিফলনের পরে সে কিন্তু ঠিক প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে 1 নম্বর শর্ত কিন্তু ফেললাম যে প্রধান অক্ষের সমান্তরালে দিব, প্রতিফলনের পর সে প্রধান ফোকাস দিয়ে যাবে। এবং আর একটা আলোক রশ্মি আমি প্রধান ফোকাস দিয়েও ফেলতে পারি অথবা বক্রতার কেন্দ্র দিয়ে ফেলতে পারি। এখন কথা হলো, আমি যদি প্রধান ফোকাস দিয়ে ফেলি তাহলে এই 2টা রশ্মি কি কোথাও মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে, হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আর একটা আলোক রশ্মিকে আমরা বক্রতার কেন্দ্র দিয়ে ফেলবো। যদি আলোক রশ্মিকে বক্রতার কেন্দ্র দিয়ে ফেলি, সে কিন্তু বক্রতার কেন্দ্র দিয়েই কি হবে বলতো, ফিরে আসবে। বক্রতার কেন্দ্র দিয়ে ফেললে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে। এখন যদিও এই 2টা রশ্মি হচ্ছে পরস্পর সমান্তরাল, আমার একটু চিত্রে অঙ্কনের কারণে হয়তো এটা মধ্যবিন্দু হয় না, একটু সরে গেছে, যার কারণে কিন্তু মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে গেছে। আসলে এই 2টা রশ্মিগুলো হবে কি সমান্তরাল, আর সমান্তরাল আলোক রশ্মি কখনোই মিলিত হয় না। আমি যদি ধরে নিই যে সামনে গিয়ে কোথাও দূর কোনো বিন্দুতে মিলিত হবে, তাহলে ধরে নিলাম যে দূরে কোথাও মিলিত হতে পারে অথবা পিছনে মিলিত হতে পারে। এখন আমি তো জানি যে দর্পণের যদি সামনে যদি কোনো বিম্ব তৈরি হয় তাহলে সেটা অবশ্যই বাস্তব, আর যদি দর্পণের পিছনে তৈরি হয় তাহলে সেটা হলো কাল্পনিক, চিন্তা করা হয়, এটা হলো অবাস্তব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 2টা প্রতিবিম্ব পাওয়া সম্ভব। কিভাবে, দর্পণের পিছনে যদি কোথাও মিলিত হয় তাহলে সেটা হবে অবাস্তব, আর দর্পণের ঠিক সামনে যদি অসীম দূরত্বে কোনো বিন্দু মিলিত হয় তাহলে সেটা হবে বাস্তব। তাহলে এখানে প্রশ্নে কি বলা ছিল, অবাস্তব এবং বাস্তব উভয় প্রতিবিম্ব পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। কারণ আমি তাহলে এখানে এই দর্পণের যে প্রকৃতি, এই দর্পণের যে বৈশিষ্ট্যগুলো কি হবে, তাহলে বিম্বের অবস্থান 3টাও কথা অবশ্যই আমাকে এখানে লিখতে হবে। আলোক রশ্মির বর্ণনা দিয়ে অবশ্যই কিন্তু আমাকে লিখতে হবে যে বিম্বের অবস্থান কোথায়,
বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি, প্রকৃতি কেমন, এবং বিম্বের আকার কেমন, বিম্বের আকার। তাহলে খেয়াল করে দেখো বিম্বের অবস্থানটা কোথায়, সেটা হতে পারে দর্পণের পিছনে অসীমে অথবা দর্পণের সামনে অসীমে হবে। সুতরাং বিম্বের অবস্থান লিখতে পারি আমি অসীমে, যে বিম্বটা অসীমে তৈরি হবে। বিম্বের প্রকৃতি কেমন হবে, বিম্বের প্রকৃতি দেখো যে বিম্বের প্রকৃতি দুইটা হবে, একটা বাস্তব আর একটা কি হবে, অবাস্তব। কেন? কারণ দর্পণের পিছনে যদি বিম্ব তৈরি হয় তাহলে সেটা অবাস্তব, তাহলে পিছনে যদি হয় তাহলে সেটা অবাস্তব, এবং অবাস্তব প্রতিবিম্ব হলে সেটা কি হবে, সোজা। অবাস্তব ও সোজা। কারণ বিম্বটা যদি আমার এই পাশে তৈরি হয় তাহলে লক্ষ্যবস্তু যে বরাবর, বিম্ব তৈরি হবে এই বরাবর, তাহলে বিম্বটা অবাস্তব এবং সোজা। আর যদি পিছনে তৈরি হয়, দর্পণের যদি সামনে তৈরি হয়, তাহলে দর্পণের সামনে তৈরি হলে সেই বিম্বটা হবে কি, বাস্তব। তাহলে সেই বিম্বটা কি হবে, বাস্তব। তাহলে অথবা বলতে পারি কি, অথবা এই বিম্বের যে প্রকৃতি সেটা বাস্তব হতে পারে, এবং বাস্তব যেহেতু পিছনে যদি তৈরি মানে সামনে যদি তৈরি হয় তাহলে আগে যেরকম ছিল তার ঠিক কি হবে, উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে যেটা অবাস্তব ওটা সোজা, আর যেটা বাস্তব সেটা কি হবে, বাস্তব ও উল্টো, বাস্তব এবং উল্টো। এবং বিম্বের আকার কি, বিম্বের আকারটা হবে অবশ্যই বিবর্ধিত। বিবর্ধিত কথা অর্থ বড়, কারণ অসীমে কি যদি বিম্ব তৈরি হয় তাহলে অনেক বড় বিম্ব তৈরি হবে, এই পাশে অসীমে যদি বিম্ব তৈরি হয় তাহলে অনেক বড় বিম্ব তৈরি হবে। তাহলে বিম্বের আকার হবে বিবর্ধিত। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, শেয়ার করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।